আদালতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা অভিযোগপত্রের খসড়া চূড়ান্ত। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে এসএসএফকে, চেইন অব কমান্ড মানার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানী থেকে ২-২.৫ বছরে সরবে বাস টার্মিনাল, নিচে মাটি অপসারণে পদ্মা সেতুর ক্ষতি হবে না, দাবি সড়ক মন্ত্রীর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করেছে সিআইডি। অভিযোগপত্রের খসড়া যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসেব থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা ৪টি অ্যাকাউন্টে হস্তান্তর করা হয় এবং বাকি ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে বানান ভুলের কারণে হ্যাকারদের শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার হস্তান্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ ব্যাংক। এই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জুবায়ের বিন হুদা। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির এই মামলা ১০ বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় খসড়া অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের ১০ জন ও ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। এখন যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে কিনা, কোনো যোগসাজশ, কারিগরি দুর্বলতা বা অনিয়ম ছিল কিনা ভবিষ্যতের জন্যই গুরুত্ব দিয়ে তা খতিয়ে দেখতে হবে। বিষয়টিকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে। রিজার্ভ চুরির ঘটনায় অভিযোগপত্র দেয়া নিয়ে ডিবিসি নিউজের কাছে এ প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। রিজার্ভ চুরির মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা, বাংলাদেশে কোনো ধরনের যোগসাজশ ছিল কিনা, আমাদের কোনো ধরনের কারিগরি দুর্বলতা রয়েছে কিনা, আমাদের এটার উন্নয়নের জন্য ভবিষ্যতে কি করণীয় হতে পারে, সেই বিষয়গুলো আমার মনে হয় যে ভবিষ্যতে আসবে। পুরো বিষয়টিকে যাতে নিরপেক্ষভাবে দেখা হয়, কোনোভাবে যেন রাজনৈতিকভাবে বিষয়টিকে বিবেচনা না করা হয়। এখন বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, আর এসব মোকাবেলায় নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে এসএসএফকে। কঠোরভাবে মেনে চলতে হবে চেইন অব কমান্ড। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে। প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, সরকার প্রধান হিসেবে বর্তমানে প্রতিদিন প্রতি সময় এসএসএফ এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছেন। জানান, জনগণের দুর্ভোগ লাঘব এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তার গাড়ি বহরের আকার সীমিত করা হয়েছে। নিরাপত্তার ঘোর টোপ যাতে প্রধানমন্ত্রীকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার
না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সর্বোপরি চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলতে এসএসএফ এর সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়ম অনুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। অন্য সব নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দেশের জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করতে এসএসএফ এর সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী থেকে 2 থেকে 2.5 বছরের মধ্যে পর্যায়ক্রমে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হবে, একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে নেয়ার বিষয়ে প্রকাশিত খবর সঠিক নয়। তার দাবি, নির্মাণ কাজের অংশ হিসেবেই মাটি অপসারণ করা হয়েছে, এতে সেতুর কোনো ক্ষতির প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার সচিবালয় মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে মত বিনিময় সভা। এতে যোগ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, 2 থেকে 2.5 বছরের মধ্যে পর্যায়ক্রমে গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনাল রাজধানী থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে। তিনি আরও জানান, রাজধানীতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল ও ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনার একটা মাল্টি মোডাম সিস্টেম পাবেন, যেমন মনোরেলটা আমরা যুক্ত করেছি। মনোরেল প্রাইম মিনিস্টার খুবই আগ্রহী মনোরেলের ব্যাপারে। মেট্রো বন্ধ ছিল, আমরা লাইন 1, লাইন 5, নর্থ সাউথ চালু করেছি, কারণ আমরা চাচ্ছি যে মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল, এমআরটি, আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে, বাস্তবায়নের জন্য আমরা অগ্রসর হচ্ছি। অর্থাৎ বাস বলেন, মেট্রো বলেন, এক্সপ্রেসওয়ে, মনোরেল, এগুলি যুক্ত করে একটা মাল্টিমোডাম যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তঃজেলাতে আমরা করতে চেয়েছি। মন্ত্রী জানান, পদ্মা সেতুর পিলারের নিচের মাটি সরিয়ে নেওয়া প্রসঙ্গে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সেতুর নির্মাণ কাজের অংশ হিসেবে ও ঠিকাদারের সাথে চুক্তির অংশ হিসেবে আগেই সরিয়ে নেওয়ার কথা ছিল। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। মন্ত্রী জানান, আগামী মাসে রেলের জন্য 150টি আধুনিক বগি কিনতে যাচ্ছে সরকার। এই পর্যন্ত প্রধানমন্ত্রী একটি প্রকল্প বলেননি যে এটা দেওয়া হবে না, পরে দেওয়া হবে। উনি সবই দিয়েছেন, আর বাস্তবায়ন করবার জন্য আমাকে একটু সময় দেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতের এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কটাক্ষমূলক মন্তব্য করলে বিষয়টি নিয়ে সংসদে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আন্দালিব পার্থর এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক উল্লেখ করে স্পিকার। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই জামায়াতের এমপিদের সংসদে মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন দাবি করা নিয়ে সমালোচনা করেন আন্দালিব রহমান পার্থ। আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এই নিয়ে বিতর্ক শুরু হলে পয়েন্ট অফ অর্ডারে আন্দালিব পার্থর এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক উল্লেখ করেন স্পিকার। যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন।
পরে পয়েন্ট অফ অর্ডার নিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে দাঁড়িয়ে অন্যদের জন্য অসম্মানজনক হয় এমন কথা কেউ না বলাই ভালো। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো। মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। এদিন ইসলামী ব্যাংক ইস্যুতে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করেন আইনমন্ত্রী। ব্যাংকটির শেয়ার হোল্ডারদের বিশেষ গোষ্ঠীর উল্লেখ করেন তিনি। ইসলামী ব্যাংকে মিছিল হচ্ছে, একদিকে মাননীয় বিরোধী দলীয় নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক, তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আন্দোলন করছেন, বুঝে করেন। এদিকে বাজেট আলোচনায় সংসদ সদস্য রুমিন ফারহানা বাজেটে নিত্যপণ্য ও কৃষি করের উৎস কর কমানোয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এনবিআর এর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঋণ নেয়ার পরিমাণ বাড়বে। অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। এর আগে অধিবেশনের শুরুতে দুজন সংসদ সদস্যের নোটিশের প্রেক্ষিতে ধর্মীয় রীতি সম্পর্কে কথা বলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষা শুরুর সাথে সাথে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিপুল অর্থ ব্যয়, নানা কর্মসূচি আর আধুনিক প্রযুক্তির ব্যবহারেও নিয়ন্ত্রণে আসেনি এডিস মশা। বিশেষজ্ঞরা বলছেন, গতানুগতিক ক্র্যাশ প্রোগ্রাম আর লোক দেখানো জনসচেতনতার চেষ্টা ছাড়া বড় সমন্বিত উদ্যোগ নিতে পারেনি সিটি কর্পোরেশন। হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গুর কারণে ভয়াবহ হতে পারে পরিস্থিতি। মৃত্যু ঝুঁকি আছে দ্বিতীয়বার আক্রান্তদের। হামের বিভীষিকা কাটার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এরই মধ্যে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্ষা মানেই ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের আদর্শ সময়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক জরিপে দেখা গেছে, ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩তেই এডিসের ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে অনেক বেশি। উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৮টি ওয়ার্ডকে। এর আগে বিপুল অর্থ আর প্রযুক্তি ব্যবহার করে মশক নিধনে তেমন ফল আসেনি। ২০২৫-২৬ অর্থবছরেও ঢাকা উত্তর সিটিতে ১৮৭ কোটি টাকা আর দক্ষিণে বরাদ্দ ৫৩ কোটির বেশি। এ নিয়ে কাজ করে যাচ্ছে দুই সিটি কর্পোরেশন। খালগুলো আমরা পরিষ্কার করছি, আমরা নর্দমা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল সবকিছুই মশার সাথে একটা কানেকশন আছে, সেই কারণে মশাটা এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমরা এই ওষুধ দিয়ে অনেক জায়গায় কমপ্লেন আমরা পেয়েছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা রুটিন মাফিক কাজ করি, আমরা প্রতিদিন একটা জায়গায় মশার ওষুধ দিই না। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উপায়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। শুধুমাত্র কীটনাশক ছিটিয়ে এডিস মশাকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না। বেসমেন্টে প্রায় ৪৭ ভাগ মশা হয়, পার্কিংয়ে হয় ১৭ ভাগ, এবং বিভিন্ন বাসাবাড়িতে ড্রামে বালতিতে জমিয়ে রাখা পানিতে হয় প্রায় ১৪ ভাগ মশা। এই ৭০ ভাগ এডিস মশাকে নিয়ন্ত্রণ করা যায় এই ৩টি জায়গাকে টার্গেট করলে। জনস্বাস্থ্যবিদরা মনে করেন, ডেঙ্গু মোকাবেলায় যেসব কার্যক্রম নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সব জেলায়। মশা নিয়ন্ত্রণের জন্য নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র কিছু রাসায়নিক ছিটিয়ে এই মশা নিয়ন্ত্রণ করা যায় না। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা এবং মশা নিয়ন্ত্রণের জন্য যে আর বায়োলজিক্যাল পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু করা হচ্ছে। যারা দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হবে তাদের অবস্থা গুরুতর হতে পারে। বিশেষ করে যে সমস্ত শিশুরা ইতিমধ্যে হামে আক্রান্ত হয়ে গেছে, তাদের যদি ডেঙ্গু হয় তাহলে কিন্তু তারা খুবই মারাত্মক অবস্থায় চলে যেতে পারে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪,০০০-এর কাছাকাছি, আর মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২রা জুলাই।
এবার সব কয়টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় এবার এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সব ধরনের প্রস্তুতির কথাও জানান শিক্ষামন্ত্রী। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, আগামীর বাংলাদেশ গড়ার কাণ্ডারি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই লক্ষ্য। বৈচিত্র্যপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে সবার যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, সবাইকে উচ্চশিক্ষায় যেতে হবে, বিষয়টা তা না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সেই ইকুইপমেন্ট, সেই টুলস, সেই রিসোর্সেস দিয়ে ছোটবেলা থেকে আমাদের শিক্ষার্থীদেরকে তৈরি করব, যেই সাবজেক্টটাতে তাদের পছন্দ, যেই ফিল্ডটাতে তাদের ভালো করবার জন্য প্যাশন রয়েছে, আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার মাধ্যমে সেখানে বিকশিত হওয়ার সুযোগটা দিতে চাই। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোন বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোন বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রশ্ন তো হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন তো ভিন্ন হয় না, সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। জাতীয় সংসদে বড় ঋণ খেলাপিদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্যই বেশি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ঋণ খেলাপি কিনা তা যাচাই বাছাইয়ের পরই নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন তারা। এমপিদের অসম্মান করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। 2/3 মেজরিটি করেছে, তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। এখানে কেউ ক্লেম করে যে এই সংসদের ঋণগ্রস্ত ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণখেলাপি নয়। কিন্তু ঋণখেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি আই থিংক এক্সপান্সড। খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মায়ের মামলার পর সঞ্জয় মিত্র ও পপি মিত্রকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি পপি মিত্র স্ট্রোক করায় তাকে খুলনা মেডিকেল নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এএসআই সঞ্জয় মিত্র ও পপি মিত্র দম্পতির বাড়িতে কাজ করেন গৃহকর্মী মিলন দাস। তরকারি পুড়ে যাওয়ায় মিলনকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন গৃহকর্ত্রী পপি মিত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। আমরা মামলা নিচ্ছি, মামলা নিয়ে আমাদের যে পুলিশ দম্পতি দুইজন আছে তাদেরকে আমরা উক্ত মামলায় গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার সাথে একজন হঠাৎ অসুস্থ হয়েছে, যে মেয়েটা আছে পপি রানী, ওকে আমরা প্রিজন সেলে রাখছি চিকিৎসাধীন অবস্থায়। আর যেটা সঞ্জয় শাহ, ওকে আমরা কোর্টে সাবমিট করবো।